এই ম্যাপিং প্রক্রিয়া বিষয়টা কি, কিভাবে এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে, এটা আমি আপনাদেরকে প্রথমত একেবারে সুন্দরভাবে ক্লিয়ার করে দেব। আমার কাছে এই মুহূর্তে দুটো ভোটার লিস্ট রয়েছে, একটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট রয়েছে এবং আর একটি রয়েছে 2025 সালের ভোটার লিস্ট রয়েছে। এই ভোটার ম্যাপিং প্রক্রিয়ার ফলে বিভিন্ন জেলাতে কোনো জেলাতে 60% ভোটারে অমিল, কোনো জেলাতে 50% ভোটার অমিল, কোনো জেলাতে 45% ভোটার অমিল। এই যে অমিল, এই অমিল কিভাবে হচ্ছে বা এই অমিলটা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে যাদের অমিল পাওয়া যাচ্ছে তাদের কি কাজ, কি করণীয়, কি হবে সেই সব ভোটারদের, সমস্ত বিষয়কে একদম পরিষ্কার জলের মতো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তার জন্য আমি আপনাদেরকে প্রথমে আমার একটি টেবিলে নিয়ে যাব, যে টেবিলটা থেকে আপনাদের সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনারা বিষয়টাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। একটু বড় হবে কিন্তু বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আপনাদের কাজে আসবে। প্রথমে আমি আপনাদেরকে এই মুহূর্তে বিভিন্ন জেলাতে যে অমিল রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু পরিসংখ্যানটা দেখিয়ে নিই, তাহলে বুঝতে আরো আপনাদের সুবিধে হবে। দেখুন, এসআইআর ভোটার লিস্টের ম্যাপিং এর ফলে বিভিন্ন জেলাতে মিল এবং অমিল। প্রথমে আমি 1 নম্বরে দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনাতে এই মুহূর্তে 55% মিলেছে, মানে 2002 এবং 2025 সাল এই দুটো ভোটার লিস্টকে যখন ট্যালি করা হলো সেখানে 55% মিলেছে, 45% অমিল রয়েছে। উত্তর 24 পরগনাতে মিল রয়েছে 45%, অমিল রয়েছে 55%। আলিপুর দুয়ারে রয়েছে মিল রয়েছে 53%, অমিল রয়েছে 47%। 4 নম্বরে কালিম্পংয়ে রয়েছে মিলেছে 65% এবং অমিল হয়েছে 35%। মালদাতে মিলেছে 58%, অমিল 42%। পুরুলিয়াতে মিলেছে 61%, অমিল 39%। ঝাড়গ্রামে মিলেছে 51%, অমিল 49%। কলকাতা উত্তরে মিলেছে 55% এবং অমিল 45%। এইটা আপনারা একটু ভালো করে মনে রাখুন। তার মানে এই পার্সেন্টেজ গুলো কিন্তু অমিল, এই 45, 55, 47, 35, 42, 39, 49 এবং 45 এগুলো হচ্ছে অমিল পাওয়া গেছে, এটা আপনারা মাথায় রাখুন। এবারে আপনারা দেখুন যে 24 পরগনা মানে দক্ষিণ 24 পরগনা জেলার ভোটার ম্যাপিং এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি যে ভোটার ম্যাপিং প্রক্রিয়া অ্যাকচুয়ালি কিভাবে চলছে, ভোটার ম্যাপিং এ কি দেখা হচ্ছে। মূলত এই ভোটার ম্যাপিং এর ফলে কোন নামগুলো বাদ যাচ্ছে, এই যে অমিল মিলেছে যে 45%, 40%, 55% যে অমিল, সেই অমিলটা কিভাবে কাউন্টিং হচ্ছে, পুরো বিষয়টা আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে 2002 সাল, এখানে 2025 সাল। মূলত ভোটার ম্যাপিং যে প্রক্রিয়াটা চলছে, এই যে ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে, এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া হচ্ছে 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটারদের কতটা মিল কিংবা কতটা অমিল দেখার জন্য। এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলছি, ধরুন 2002 সালের যে ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2002 সালের ভোটার লিস্টে এই রাম পাত্র নামে কোনো একজন ব্যক্তি, যিনি 2002 সালের ভোটার লিস্টে তিনার নামটা ছিল। এবারে 2025 সালে যখন যে ভোটার লিস্টটা হাতে বিএলওরা পাচ্ছেন, বিএলওরা দেখছেন যে 2002 সালের যদি রামপাত্রের নাম থেকে থাকে তাহলে 2025 সালে এই রামপাত্রের নামটা আছে কি না, এটা প্রথমত দেখার বিষয়। ধরুন দেখা গেল রামপাত্রের নাম নেই, রামপাত্রের নাম 25 সালে এই রামপাত্র নেই, মানে 2002-তে নাম আছে, 2025-এ নাম নেই। তাহলে এখন প্রশ্ন হবে, তাহলে এই রামপাত্র গেল কোথায়? 2002 সালে যদি তার নাম থাকে, 2025 সালে তাহলে নাম নেই কেন? এই প্রশ্নটা যদি হয় তাহলে দেখা যাবে যে এখানে দুটো উত্তর এই মুহূর্তে রয়েছে। এক হচ্ছে হয় রামপাত্র মারা গেছে, তার কারণ 2002 সাল থেকে 2025 সাল মাঝে প্রায় 23-24 বছরের একটা গ্যাপ রয়েছে, এর মাঝে বহু ভোটার মারা গেছেন।
দেখা গেল যে রামপাত্র এই দুটো অপশনের মধ্যে কোনো একটা হতে পারে, হয় রামপাত্র মারা গিয়েছেন অথবা রামপাত্র স্থানান্তরিত হয়েছে, মানে 2002 সালের যে বুথে নাম ছিল সেই বুথ তিনি পরিবর্তন করে অন্য বুথে স্থানান্তরিত হয়েছেন, অন্য ব্লকে, অন্য জেলায়, অন্য রাজ্যে, যে কোনো জায়গায় তিনি স্থানান্তরিত হয়েছেন। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, তিনি উত্তর 24 পরগনাতে স্থানান্তরিত হয়েছেন। তাহলে দক্ষিণ 24 পরগনার ভোটার লিস্ট থেকে রাম পাত্রের নাম 2002-তে ছিল, 2025-এ তিনি চলে গেছেন অন্য জায়গায়। তাহলে খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে এই 2002 এই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার এই রামপাত্রে অমিল থাকছে, তার মানে এই রামপাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে যদি তিনি মারা যান তাহলে এটা একটা স্বাভাবিক ব্যাপার, তিনি মারা গেছেন, অমিল হতে পারে। তিনি যদি স্থানান্তরিত হয়ে যান সেক্ষেত্রেও সেটা স্বাভাবিক, তিনি স্থান পরিবর্তন করে নিয়েছেন, তিনি অন্য জেলায়, যদি উত্তর 24 পরগনাতে তিনি যান তাহলে সেখানে তিনার নামটা চলে গেছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে কিন্তু অমিল দেখা দেবে। তাহলে দক্ষিণ 24 পরগনাতে যে পার্সেন্টেজ অমিল, সেই অমিলের মধ্যে কিন্তু এই রামপাত্রের মতো বহু ব্যক্তি রয়েছেন যারা হয় মারা গেছেন অথবা যারা এক স্থান মানে স্থান পরিবর্তন করে ফেলেছেন। তাহলে এই অমিল থাকাটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। অতএব এই ভোটার ম্যাপিং প্রক্রিয়া নিয়ে অনেক জায়গাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে যে এত পার্সেন্ট ভোটার অমিল পাওয়া যাচ্ছে, তার মানে এখানে ভীষণ ভয়ঙ্কর কিছু ব্যাপার রয়েছে। এমন বিষয়টা কিন্তু পুরোটা নয়, কিছুটা থাকবে কিন্তু পুরোটা নয়। এবারে আপনাদেরকে আবার একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। এবারে আমি আসবো 2002 এবং 2025। ধরুন শ্যাম মণ্ডল নামে একজন ভোটার, তিনার 2025 সালের নাম রয়েছে, 2025 সালের লিস্টে নাম রয়েছে, কিন্তু 2002 সালের লিস্টে নাম নেই। তাহলে খুব স্বাভাবিকভাবে বিএলওদের প্রশ্ন জাগবে যে 25 সালে শ্যাম মণ্ডলের নামটা রয়েছে, 2002-তে নেই কেন? এখানে উত্তর হতে পারে এই শ্যাম মণ্ডল 2002-এর পরে তার ভোটার হয়েছে, যে কারণে তার নামটা 2002-তে খুব স্বাভাবিকভাবে থাকবে না, তার বয়সটা কম। তাহলে যদি এরকম কেস হয়ে থাকে শ্যাম মণ্ডলের মতো কোনো ব্যক্তির, তাহলে দেখা হবে যে শ্যাম মণ্ডলের নাম যদি 2025 সালের লিস্টে থাকে, তাহলে শ্যাম মণ্ডলের বাবার নিশ্চয়ই 2002 সালের লিস্টে থাকবে, শ্যাম মণ্ডলের মায়ের নিশ্চয়ই 2002 সালের লিস্টে থাকবে, অথবা বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের 2002 সালের লিস্টে থাকবে। যদি সেটা নাও থাকে তাহলে শ্যাম মণ্ডলের দাদুর নাম নিশ্চয়ই 2002 সালের লিস্টে থাকা উচিত। এবারে দেখা গেল যে শ্যাম মণ্ডলের 2025 সালে নাম রয়েছে, কিন্তু 2002 সালে শ্যাম মণ্ডলেরও নেই, শ্যাম মণ্ডলের বাবার নাম নেই, শ্যাম মণ্ডলের মায়ের নেই, দাদুর কারোর নাম নেই 2002 সালের লিস্টে। তখন শ্যাম মণ্ডলকে চাওয়া হবে যে আপনি নির্বাচন কমিশনের থেকে দেওয়া যে 11খানা নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে এসআইআর এর সময়। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে শ্যাম মণ্ডলের মতো কিন্তু অনেক ভোটার রয়েছেন যাদের তথ্য 2002 সালে নেই, কিন্তু 2025 সালে আছে, কারণ তিনি পরের ভোটার। এখানেও কিন্তু অমিল, মানে কি 2002 এর সাথে 25 মিলল না। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার যে 2002 সালের পরে যাদের নাম এসছে তাদের তো থাকবে না 2002 সালে। এটাও কিন্তু অমিলের মধ্যে কাউন্টিং হচ্ছে। তার মানে এই অমিলটাও কিন্তু একটা স্বাভাবিক অমিল। অতএব যে পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, দক্ষিণ 24 পরগনায় 45% যে অমিল পাওয়া যাচ্ছে, সেই অমিলের মধ্যে এই ধরনের অমিল পাওয়াটাও কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। এবারে আমি আপনাদেরকে 3 নম্বরে চলে আসছি, যেখানে বলা হচ্ছে যে আরতি রানী দাসের মতো কিছু ভোটার থাকবে, যেমন 2002 সালের লিস্টে ইনার নামটা ছিল না, হতে পারে আরতি রানী দাসের নাম 2025 সালের লিস্টে পাওয়া গেছে, স্বাভাবিক ব্যাপার। 2002 সালে তিনি ধরুন এসআইআর এ অংশগ্রহণ করেননি, কোনো কারণে তিনি বাইরে ছিলেন, করেননি, হতে পারে। অথবা 2002 পরে তার ভোটার কার্ড হয়েছে, এমনটা হতে পারে। কিন্তু দেখা গেল যে আরতি রানীর 2025 সালে নাম রয়েছে, কিন্তু
2002 সালের ভোটার লিস্টে আরতি রানীর বাবার নাম নেই, মায়ের নাম নেই, দাদুর নামও নেই, নাও থাকতে পারে। তাহলে আরতি রানীকে কি করতে হবে, যে ইলেকশন কমিশনের 11টি যে নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটি নথি আরতি রানীকে দিতে হবে। দেখা গেল 11টি নথির মধ্যে একটি নথি, কোনো নথি আরতি রানীর নেই, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই 11টি নথির মধ্যে যদি কোনোটি না থাকে, ইলেকশন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী আধার কার্ডকে 12 নম্বর নথি হিসেবে ধরা হবে বলা হয়েছিল। সেই হিসেবে আরতি রানী আধার কার্ড দিয়ে এসআইআর এ অংশগ্রহণ করলেন, কিন্তু ভেরিফিকেশনে দেখা গেল যে এই আধার কার্ডটিও আরতি রানীর অবৈধ আধার কার্ড। তাহলে এই আরতি রানী তখন কিন্তু ভোটার মানে 2025-এর যে এসআইআর এর যে ফাইনাল তালিকা, সেই তালিকা থেকে আরতি রানীর নামটা বাদ চলে যাবে, কারণ তিনি কোনো দিক দিয়ে প্রমাণ করতে পারলেন না যে তিনি এই পশ্চিমবঙ্গ কিংবা এদেশের তিনি স্বচ্ছা ভোটার বা প্রকৃত ভোটার, প্রকৃত নাগরিক, কারণ কোনো কিছুই তিনার কাছে নেই। অথচ আরতি রানী 2025 সালের ভোটার লিস্টে ঢুকে বসে আছে। এমনও কিন্তু পাওয়া যাচ্ছে এই ভোটার কার্ড ম্যাপিং এর ক্ষেত্রে, এমনও কিন্তু কিছু রয়েছে যারা অমিল, যারা অবৈধ। অতএব এবারে আমি আপনাদেরকে আবার একটি দেখাচ্ছি, আরেকটা যে ভোটার ম্যাপিং এ অমিল আসছে, যেটা ধরুন 2025, এটা 2025 নয়, এটা 2002 হবে, এটা ভুলে 25 হয়ে গেছে, 2002। ধরুন 2002 সালের হরিদাস পাল নামে কোনো একজন ভোটার, যিনি 2002 সালে তিনার বুথ নাম্বার 1, ধরুন বুথ 1-এ পোলিং স্টেশন, বুথ ধরেই তো হচ্ছে, পোলিং স্টেশন বুথে এই বুথ নাম্বার 1-এ তিনার নামটা 2002 সালে ছিল। 2025 সালে তিনি বুথ চেঞ্জ করেছেন, মানে ধরুন স্থানান্তরিত হয়েছেন, সেক্ষেত্রে তিনার বুথ নাম্বার 2-তে নাম উঠেছে। খুব স্বাভাবিকভাবে বুথ নাম্বার 1 থেকে এই হরিদাস পালের নামটা বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু বাদ যায়নি, থেকে গেছে, আমি ধরে নিলাম থেকে গেছে। তাহলে হরিদাস পাল পূর্বের যে তার বুথটা ছিল বুথ নাম্বার 1, সেখানেও নাম থেকে গেছে, আবার বুথ নাম্বার 2-তে তিনার নামটা আবারও নতুন করে উঠেছে। এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট ভোটার বা ডাবল এন্ট্রি ভোটার। এই ধরনের ভোটারও কিন্তু এই ভোটার ম্যাপিং এ পাওয়া যাচ্ছে, যারা ডাবল এন্ট্রি রয়েছে, যে পুরনো জায়গায়ও তেনার নাম রয়েছে, নতুন জায়গায় ট্রান্সফার হয়েছে সেখানেও নাম রয়েছে, 2 জায়গায় নাম রয়েছে। আবারও দেখা যাচ্ছে যে তিনি হচ্ছে ট্রান্সফার হোক কিংবা না হোক, একজন ব্যক্তির নাম 2 জায়গায় কোনোভাবে রয়েছে, যে কোনোভাবেই রয়েছে, এমনও কিন্তু পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই ধরনের ভোটাররাও কিন্তু এই ধরুন দক্ষিণ 24 পরগনার যদি আমি এক্সাম্পল দিই, সেখানে কিন্তু অমিল থাকবে যে এটা ডাবল ভোটার, এটাও কিন্তু বৈধ বা লিগ্যাল ওয়েতে নেই, বা লিগ্যাল ভোটার নয়, ডাবল এন্ট্রি ভোটার। তাহলে যে কোনো একটা জায়গা থেকে এনার নামটা বাদ দিতে হবে। ইনি অ্যাকচুয়ালি কোথায় বর্তমানে রয়েছেন, কোনটা বুথ নাম্বার 1টা সঠিক নাকি বুথ নাম্বার 2টা সঠিক, সেটা খুঁজে বার করতে হবে। তারপরে তিনাকে ডিসাইড করা হবে যে তিনি কোথাকার ভোটার। এক্ষেত্রেও কিন্তু অমিল রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে ভোটার ম্যাপিং প্রক্রিয়া চলছে, বিভিন্ন জেলাতে যে একাধিক অমিল, সেই অমিল কোন কোন জায়গা থেকে অমিল আসছে, এটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। এবারে আপনাদেরকে যেটা আরেকটা বিষয় বলার, সেটা হচ্ছে যে ধরুন কোনো একটা জেলাতে 40% অমিল রয়েছে। এই 40%-এর মধ্যে ধরুন 15 থেকে 20% মৃত ভোটার বেরোবে। এই যে 40% রয়েছে, এই 40%-এর মধ্য থেকে 10% বেরোবে স্থানান্তরিত ভোটার, যারা ওই বুথটা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, বা অন্য ডিস্ট্রিক্ট, অন্য ব্লক, অন্য রাজ্যে চলে গেছেন, এরকম 10% বেরোবে। তার মানে 30% কিন্তু মৃত এবং স্থানান্তরিত ভোটার হয়ে গেল, আর 10% কিন্তু গন্ডগোলের বিষয় থাকবে, যারা অবৈধ, যাদের কোনো লিগ্যাল ডকুমেন্টস নেই, যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারবে না, এই ধরনের কিন্তু 10% কিন্তু একদম বেরোনোর সম্ভাবনা। এটা আমরা এই ক্যালকুলেশনে যেটা বুঝতে পারছি, যদি 10%ও হয়ে থাকে প্রত্যেকটি
জেলাতে যদি 10% ভোটার যদি অমিল পারফেক্টলি সত্যি যদি অমিল হয়ে যায়, আমি 10%ও যদি চলে আসি, পশ্চিমবঙ্গে রয়েছে 7 কোটি ভোটার, সেক্ষেত্রে 70 লক্ষের মতো ভোটার কিন্তু এই এই ভোটার ম্যাপিং এর ফলে 70 লক্ষের মতো অবৈধ কিন্তু একটা আনুমানিক আমরা করতে পারছি। এবং সেটা যখন ফাইনালি এসআইআর ডোর টু ডোর এসআইআর হবে, তখন কিন্তু সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অতএব বিষয়টা হচ্ছে যে আমরা পুরোটা একটা রাজনৈতিক দিক থেকে নয়, একটা এডুকেশনাল পার্সপেক্টিভে আমরা আপনাদেরকে এই যে ভোটার ম্যাপিং নিয়ে যে একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনারা প্রত্যেকে ভোটার ম্যাপিং শুনছেন। অ্যাকচুয়ালি ভোটার ম্যাপিংটা কি হচ্ছে এই ভোটার ম্যাপিং এর ফলে, কিভাবে 2002 সঙ্গে এই 25 ট্যালি করা হচ্ছে, কোন ভোটারদেরকে পাওয়া যাচ্ছে, কোন ভোটার পাওয়া যাবে না, এই যে বিষয়টা আপনাদেরকে বললাম, আশা করি আপনারা কিন্তু বিষয়টা একেবারে ক্লিয়ার হতে পেরেছেন। অতএব আপনারা এসআইআর সংক্রান্ত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সাহায্য করবেন। ধন্যবাদ।